আমাদের জীবনে মূল্যবান রত্নভাণ্ডারের প্রতি আকর্ষণ কখনো কমার নয়। তাই তো আজও আমরা আগাম অভিশপ্ত অভিধান উল্লেখ করা বস্তুগুলোর পিছনে নির্বিকারে ছুটে চলি। অজানা জন্তু, গুপ্তধন, অ্যান্টিক বস্তু, অনাবিষ্কৃত স্থান, এই ধরনের জিনিসের প্রতি মানুষের আগ্রহ চিরন্তন থাকবে, এটাই স্বাভাবিক। আসলে অলৌকিক বস্তুর সবসময় একটা একটা গুরুতর চৌম্বকীয় ক্ষমতা থাকে, আর এই প্রকারের একটি রহস্যময় স্থানের গূঢ় রহস্য ভেদ করে এক কল্পনা রাজ্যের ন্যায় বাস্তবের মায়াজাল নিয়ে আমাদের আজকের পরিবেশন লেখিকা মৌমিতা দের কলমে মণিকাল মৃত্যুর সন্ধান, একটি টান টান অ্যাডভেঞ্চার কাহিনী। গল্প পাঠে প্রীতম, গল্পের সূত্রধার আমি অভিযান, অন্যান্য চরিত্রে অভিষেক, অভিক, দেবাঞ্জন, অভিযান, পিয়ালি, অধ্যায় ও আকাশ। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, মণিকাল মৃত্যুর সন্ধান। শুনতে থাকুন। আপনাদের যদি বলা হয় চিরস্থায়ী যৌবন ধরে রাখার জন্য আপনাদের আশ্চর্য একটি রত্ন দেওয়া হবে, তবে আপনারা নিশ্চয়ই চমকে উঠবেন। সেটা পাবার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকবেন। তবে যদি বলি সেই মহামূল্যবান রত্নের পরিবর্তে একটি টাটকা তাজা প্রাণ বলি দিতে হবে, তবে কি করবে? কাকে বলি দিতে চাইবেন? আসলে অজানাকে জানার, অচেনাকে চেনার এই ইচ্ছে মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। তার সাথে বেঁচে থাকবে পৃথিবীর নানা প্রান্তের রহস্যময় মাধুরী, গুপ্তধন অথবা অভিশাপ। এমনই এক অভিশাপকে স্বেচ্ছায় ছুঁয়ে দেখতে চলেছে একদল কৌতূহলী তরু। প্রথমজন প্রবাল, ফর্সা, লম্বা চওড়া, খুব ডানপিটে স্বভাবের ছেলে। দ্বিতীয়জন জয়ন্ত, শান্ত তবে খুব ঘোরালো চিন্তাভাবনার অধিকারী। তৃতীয়জন শ্রীবাস, মারাত্মক আবেগী আর কমনীয় স্বভাবের। চতুর্থজন আছে মাস্টার মশায়ের বাড়িতেই, তার নাম লিলি, মাস্টার মশায়ের একমাত্র কন্যা। আজ বিকেলে এই তিনজনের মাস্টার মশায়ের বাড়িতে দেখা করার কথা রয়েছে। এই যে চলে এসেছেন আমাদের দর্পিত তিন মূর্তি। ভিতরে এসো, দরজা খোলা আছে। লিলিমা, তুমি একটু চা বসিয়ে দাও দেখি। নমস্কার স্যার। আরে থাক থাক, তোমাদের সাথে কি আমার শুধু ফর্মালিটি সম্পর্ক? বসো বসো, এখানে বসো। আচ্ছা, আজকে আমার রাতের দিকে একটু বেরোনোর আছে, তাই হয়তো তোমাদের বেশি সময় দিতে পারবো না। তাই সময় নষ্ট না করে তোমাদের আজকে এখানে ডাকার কারণটা আগে শোনাই। বেশ কিছুদিন ধরে দেখছি তোমাদের মাথার মধ্যে বিভিন্ন ভাষা শেখার তাগিদ, ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে নাড়াচাড়া করার আগ্রহ, কোন উপজাতির কি কি বৈশিষ্ট্য, এসবের চিন্তা বেশ চেপে বসেছে। মাঝে শ্রীবাস কয়েকবার আমার কাছে জানতে চেয়েছিল বিশ্বের সমস্ত দ্বীপ জাতীয় জায়গায় জারোয়াদের অস্তিত্ব এখনো কতখানি আছে। তারপর দেখলাম শ্রীবাসের প্রশ্নপত্র থামতেই প্রবাল আমার কাছে আবার কিছু বিশেষ সভ্যতা নিয়ে প্রশ্ন করা শুরু করে দিল। আমি পরে জোর দেওয়াতে ওর কাছ থেকে জানতে পারি তোমরা নাকি কন্টিনিউসে যাওয়ার প্ল্যান করছো। এসব চিন্তা ভাবনা কবে থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে? স্যার, আপনি তো বলেছিলেন জীবনটা শুধু নিজের একার জন্য নয়, আর 5 জন মানুষ যেভাবে নিজের জীবন অতিবাহিত করেন, আপনি তো কখনোই ধরা বাঁধা খাপে ফেলে সেভাবে জীবনটাকে দেখতেন না। আপনার কাছেই তো শিখেছি মনুষ্য জন্ম হলো এমন একটা জন্ম যেই জন্মে সকলের জন্য কিছু করে যাবার ক্ষমতা রাখতে হয়। আমরা সেটারই চেষ্টা করছি।
একবার ভেবে দেখুন, আমরা যদি কোনো নতুন সভ্যতা আবিষ্কার করতে পারি, তবে সেটা পরবর্তী প্রজন্মের কাছে ঠিক কত বড় একটা পাওনা হয়ে দাঁড়ায়। সকলের জন্য কিছু করার মতো দৃষ্টিভঙ্গি রাখা সবসময় ভালো, কিন্তু তোমরা কিন্তু আমার সন্তান তুল্য। আমি সবটা জেনে শুনে কিছুতেই তোমাদের এইভাবে একা একা ছেড়ে দিতে পারি না। সত্যি করে বলো তো, আমায় ছাড়া তোমাদের তিনজনের মধ্যে কেউ বাড়িতে জানিয়েছো আদৌ কোথায় যেতে চাইছো? না, আমরা বলেছি আমরা সবাই গ্যাংটক ঘুরতে যাব। আসলে ওরা সত্যিটা জানলে আমাদের কখনোই যেতে দেবে না। যেতে দেবে না তার কারণ সেখানে গেলে তোমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আমি এখনো চোখ বন্ধ করলে যে বিপদগুলো আন্দাজ করতে পারি। ইনা কুলি কুসি মুমা, ইনা জুম্মা হু 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 হু। আমাদের ছেড়ে দিন, বিশ্বাস করুন আমরা কারোর ক্ষতি করতে এখানে আসিনি, দয়া করে আমাদের যেতে দিন। ইনা কুসা হিন্তুস। ওকে ওকে ছেড়ে দিন। ও সত্যি কিছু করেনি। দরকার পড়লে আমায় মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন, কিন্তু দয়া করে ওকে ছেড়ে দিন। হিম তুসা নাগানা বিহু। না না, ওদের ধরো, ওদের ধরো। কি হয়েছে স্যার? শরীর খারাপ লাগছে? এরকম করছেন কেন? ওরা এসেছিল, ওরা আমাদের কথা বিশ্বাস করেনি। ওদের কত করে বললাম, তারপরেও। কি বলছেন স্যার? বাবা, চা। এ কি, কি হয়েছে বাবা? বাবা, আবার ওসব ভাবছো? বাবা। স্যার, লিলি ডাকছে। স্যার কিছু ভাবছেন? লিলি চা এনেছে স্যার। স্যার স্যার কি হয়েছে? চাটা কোথায় রাখবো বাবা? এই ঘরে খাবে নাকি পড়ার ঘরে পাঠিয়ে দেব? এখানে রেখে দাও। লিলি, যেও না, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি ওখানে বসো। আমার যতদূর মনে হয় ওদের কান্টনিয়াসে যাওয়ার প্ল্যানটা তুমি কিছুটা হলেও জানতে, কি তাই তো? হ্যাঁ বাবা, তবে ওরা কাউকে জানাতে বারণ করেছিল, তাই তাই আমাকে বলার প্রয়োজন বোধ হয়নি। আমার অবস্থার কথা জেনেও কি তোমার মনে হয়নি যে ওদের একবার সাবধান করা উচিত? বাবা, আমি সবকিছু ওদের খুলে বলতে পারিনি, তবে নানাভাবে সতর্কবার্তা দিয়েছিলাম। সবকিছু খুলে না বলতে পারেন মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কথাটা বলবো বলেই আজকে তোমাদের তিনজনকে এখানে ডেকেছি। তবে শোনো, এটা বহু কাল আগের ঘটনা। বর্তমানে আমার যেই হাতটা অকেজো দেখছো, এটা কোনো অ্যাক্সিডেন্ট বা আঘাত লেগে অকেজো হয়নি। এটা আমার অবাঞ্ছিত লোভ আর এক দেবীর অভিশাপে অকেজো হয়েছে। হ্যাঁ, তোমাদের হয়তো এই কথাটা এখন অদ্ভুত বলে মনে হতে পারে। এরকম কথা হয়তো কোনোদিন আমার মুখে শুনবে বলে কল্পনাও করনি। আমি নিজেও কখনো কোনোদিন কাউকে এই কথাগুলো বলতে চাইনি। তবে এত বছর পর আজকে শুধুমাত্র তোমাদের নিরাপত্তার কথা ভেবে এই কথাগুলো বলতে হচ্ছে। লিলি তখন অনেক ছোট। সেই সময় আমি কান্টনিয়াসের লিলির মা মানে জিনিয়াকে নিয়ে একটা অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম। যেই অঞ্চলে উঠেছিলাম সেখানের ভাষা সারা বিশ্বে আর কোথাও নেই। ওই ভাষার জন্ম ওরাই দিয়েছে। বিশ্বের কিছু ভাষার সঙ্গে সেই ভাষার সাদৃশ্য থাকলেও ওদের কথাবার্তার মানে আর অন্যান্য ভাষার কথাবার্তার মানে একদম পৃথক। সেই সময় আমাদের সাথে একটা বড় টিম ছিল। আমাদের 15 দিনের যাত্রা পথে বহু মানুষের মৃত্যু, কান্না, হাহাকার, বলি, অলৌকিক ঘটনার মোকাবিলা করতে করতে শেষ বেলা এসে লিলির মা আদিবাসীদের হাতে বন্দি অবস্থায় মারা যান।
আমি চিরকাল এই কারণে লিলির কাছে ক্ষমা প্রার্থী। একটা ছোট্ট দুধের শিশু শুধুমাত্র আমার অ্যাডভেঞ্চারের নেশায় তার মায়ের ভালোবাসা হারিয়েছিল। হ্যাঁ রে মা, দোষটা আমারই। লিলির মা মারা যাবার পর আমি ওখান থেকে পালাবার চেষ্টা করতে থাকি। সে জঙ্গলের মধ্যে একটা আশ্চর্য গুহা দেখতে পাই। সেই ঘুমন্ত পুরীতে আমি একটা এমন অমূল্য রত্নের সন্ধান পাই, একটা মণি। তার নাম চির বসন্ত মণি। ওটা নাকি আদিবাসীদের আরাধ্য নাগদেবীর মণি। ওই মণিকে স্পর্শ করে যে নাগদেবীর অমৃত কলস থেকে প্রসাদী পান করতে পারে সে চিরন্তন যৌবনের অধিকারী হয়। বসন্তকালকে ঋতুরাজ বলা হয়, আর বসন্তের সাথে প্রেমের একটা সম্পর্ক রয়েছে বলেই কি মণিটার নাম এত সুন্দর? শুধু নাম নয়, মণিটা নিজেও খুব সুন্দর। যা দেখে লোভ করতে গিয়েই সেখানকার নাগদেবী আমায় অভিশাপ দেন। সাপের প্রবল বিষ থেকে বাঁচতে এদিক ওদিক ছুটে গুহা থেকে বেরোবার পথ খুঁজতে থাকি। আর ঈশ্বরের অশেষ কৃপায় কোনো মতে আমি প্রাণে বেঁচে ফিরি। কিন্তু ওখান থেকে পালাবার সময় আমার হাতের উপর একটা পাথর ধসে পড়ে, আর চিরকালের মতো একটা হাত অকেজো হয়ে যায়। তোমরা যার লেখা বই পড়ে ওখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠছ, তিনিও আমাদের সহযাত্রী ছিলেন। ভাগ্যের জোরে তার সেভাবে কোনো বড় ক্ষতি হয়নি, তবে সেই জায়গার রহস্য উন্মোচন করার সাহস তার আজও হয়নি। তাই নিজের লেখা বইতে সত্যিকারের স্থান, কাল, পাত্র বদলে তিনি পুরো বইটাই অনুমানের উপর ভিত্তি করে লেখা বলে প্রকাশ করেছেন। কথাটা শোনা মাত্রই আমার কান একেবারে গরম হয়ে এলো। এ আমি কি শুনলাম? তবে আমাদের ধারণা সত্যি, আমাদের প্রার্থনা সত্যি। কনকনিয়াস নামের একটা জায়গার যে অস্তিত্ব আছে এটা ভেবেই তো মনে হচ্ছে নিজেদের এত দিনের রিসার্চ সফলতা পেয়ে গিয়েছে। নিজেকে সামলাতে না পেরে চেঁচিয়ে উঠলাম, ইয়েস 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 ইয়েস! আমি জানতাম যে আমাদের এতদিনের চেষ্টা কখনোই বৃথা যেতে পারে না। আমাদের এত পড়াশোনা, খোঁজ খবর, এই সব কিছু সফল হবে স্যার। আমরা আসছি কনকনিয়াস, প্লিজ স্যার, আর কোনো কথা নয়। আমরা যখন এতটা পথ নিজেদের চেষ্টায় এগিয়ে আসতে পেরেছি, তবে আমার বিশ্বাস আমরা পরবর্তী ধাপেও ঠিক উত্তীর্ণ হব। আপনার আশীর্বাদ পেলে আমরা সফল হতে বাধ্য। আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, আপনি দয়া করে আমাদের পাশে থাকুন, আমাদের থেকে এভাবে মুখ ফিরিয়ে নেবেন না। এই অঞ্চলের সন্ধানে গিয়ে আমি জীবনের সব থেকে দামি মানুষদের হারিয়েছি, কিন্তু আমি কিছুতেই সবটা জেনে শুনে একই ভুল বারবার করতে পারবো না। তোমাদের বয়স অল্প, তেজ অনেকটাই বেশি, তাই উত্তেজনা বশত এই সিদ্ধান্ত নিয়েছ। লিলি, তোর কিছু বলার নেই? ওর তো সামনেই বিয়ে। ও যদি কোথাও যেতেও চায়, তাহলেও আমি এখন ওকে কোথাও যেতে দেবো না। সুতরাং ওর এই বিষয়ে কোনো মন্তব্য না করাই ভালো। তাও বলবো, যদি ওদের জন্য সত্যি কিছু বলার থাকে তবে বলতে পারো। আমি একটা কথাই বলতে চাই, ইতিহাসের পাতায় নাম তোলার চেয়েও প্রাণে বেঁচে থেকে 10টা সাধারণ মানুষের উপকার করে মনুষ্য জন্ম সার্থক করা বোধহয় অনেক বেশি বুদ্ধিমানের কাজ। স্যার, আমরা আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে একটু সাহায্য করুন। যাবো বললেই তো হয় না। পাসপোর্ট কোথায়? সব তৈরি আছে স্যার। এত দূর পৌঁছে গেছো, একবার পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেন? সরি স্যার, বলে আমরা আপনাকে বলতাম, তবে অনেক দেরি হয়ে গেছে। আবেগের বশবর্তী হয়ে নিজেদের জীবনগুলো এভাবে বলিদান দিও না। ছেড়ে দাও লিলি। আমি তোমাদের শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তোমরা কি মনস্থির করেই ফেলেছ তোমরা আর কারো কোনো কথাই শুনবে না? সরি স্যার, কিন্তু আমাদের উত্তর এটাই।
ঠিক আছে, আমি হয়তো তোমাদের খুব বেশি সাহায্য করতে পারবো না। যতটুকু চেনা জানা আছে তা থেকে তোমাদের জন্য পরিবহনের সুবিধাটুকু দিতে পারি। তবে ওখানে পৌঁছে কোনো রকম গাইড বা অন্য কোনো রকম সাহায্য আমি পাঠাতে পারবো না। আমি তোমাদের এখনো বলছি, কিন্তু ওখানে গিয়ে কিন্তু তোমাদের ঠিক চক্রবুহে আটকানো অভিমন্যুর মতোই অবস্থা হবে। দেখো, সত্যি কথা বলতে গেলে তোমাদের ওখানে পাঠিয়ে দেওয়ার পর আমার যতই চিন্তা হোক, তা সত্ত্বেও আমি কিন্তু এসবের থেকে আমার হাত তুলে ফেলবো। ওখানে যাওয়ার পর বেরোবার রাস্তা কিন্তু তোমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে। সেই রাস্তা কিন্তু মোটেও সহজ নয়। প্রথমত, রাস্তা পাহাড়ের গায়ে লুকোনো। দ্বিতীয়ত, রাস্তা খুবই দুর্গম। এবার ভেবে চিনতে বলো, তোমরা কি এখনো সেখানে যেতে প্রস্তুত? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। বেশ, তবে নিজেরা প্রস্তুত হও। হাতে বেশি দিন সময় নেই। বাড়ি গিয়ে গোছগাছ শুরু করে দাও। ঠিক 3 দিন বাদেই তোমাদের পাঠানোর ব্যবস্থা হচ্ছে। এরপরে আমি নিজেই লিলিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল। আমি চাইবো যা আমি করে দেখাতে পারিনি, বিশ্ববাসীর কাছে তোমরা সেটাই করে দেখাও। বিজয়ী ভবা। মাস্টার মশাই প্রণাম নেন না, ফলত করমর্দন করে 3 জন স্যারের থেকে বুক ভরা আশ্বাস নিলে। তারপর যে যার মতো বাড়ি যাবার জন্য উঠে পড়ল। যা বুঝলাম, আমার বিয়েতে তোমরা কেউ থাকবে না। সকলকে খুব মনে পড়বে। এই অ্যাডভেঞ্চারটা পরে করলে হতো না? না লিলি, অনেক দেরি হয়ে যেত। আমরা ঠিক ফিরে আসবো। প্রবাল তো চা খেলেই না। আরেকবার গরম করে দেবো? না থাক, আজ আসি। আসছে স্যার। কথাবার্তা শেষ করে 3 জন যুবক রাস্তায় নামল। কিছুদিন পর এই রাস্তা, এই চেনা ল্যাম্পপোস্ট, কুকুরের ডাক, পাড়ার চায়ের দোকান, আড্ডা, এসব কিছুর মায়া ছেড়ে বড় কিছু হবার জন্য ওরা দেশান্তরে পাড়ি দেবে। বন্ধু বান্ধব ও পরিবারের পিছুটান অগ্রাহ্য করে এমন এক দ্বীপে গিয়ে নামবে যেখানে হয়তো পদে পদে মৃত্যু ভয় ওদের তাড়া করে বেড়াবে। কিন্তু এটাই তো অ্যাডভেঞ্চারের আসল নেশা। দেখতে দেখতে মাঝের কয়েকটি দিন কেটে গিয়েছে। ওদের যাত্রাপথ ঠিক হয়েছে 3 ভাগে। প্রথমে ট্রেন, তারপর সেখান থেকে নেমে প্লেন, তারপর সেখান থেকে মাস্টার মশাইয়ের ঠিক করে রাখা স্টিমার। মাস্টার মশাই একসময় বেশ উঁচু পদে নিযুক্ত ছিলেন, ফলত অনেক বেশি ক্ষমতাশালী ব্যক্তি। নিজের যৌবনে যখন অ্যাডভেঞ্চারে বেরোতেন, তখন সরকার থেকে বহু সিকিউরিটিও পেয়েছেন। তবে রিটায়ার্ড হবার পরে অকেজো হাত নিয়ে সেসব স্বপ্ন বালি চাপা দিয়ে দিয়েছিলেন। তবে আজ এই 3 জনের মধ্যে তিনি নিজের সেই সময়ের আগুনকে দেখতে পাচ্ছেন। তাই বারংবার মানা করার পরেও ওদের যাত্রাকালে লিলিকে নিয়ে এসেছেন ওদের ট্রেনে তুলে দিতে। সঙ্গে বেশ কিছু দরকারি ইনফরমেশন এই কয়েকদিনেই বোঝানো হয়ে গিয়েছে। এটা ধরো, তোমাদের জন্য আজ পুজো দিয়েছি। দাও, তোমার নতুন জীবন সুখের হোক। আগাম শুভেচ্ছা জানিয়ে গেলাম। সবসময় এমন হাসি খুশি থেকো। এ কি স্যার, আপনি কাঁদছেন? আমার এই জল আজ তোমাদের সাহস দেখে স্যালুট জানাতে ঝরে পড়ছে। আমি জানি আমি দুর্বল নই, তবে কেন জানি না আজকের এই জল আমি চোখে চাইলেও ধরে রাখতে পারছি না। তোমাদের সকলকে যে আমি আমার ছেলের মতো দেখে এসেছি, তাই হয়তো আজ নিজেকে সামলাতে বড় কষ্ট হচ্ছে। তোমরা সাবধানে যেও, সাবধানে লড়াই করে মনে সাহস নিয়ে গিয়েছিল। নিজেদের মধ্যে কখনো হিংসা এনো না। এখানে যাচ্ছ সেখানে তোমাদের একতা আর বোধ বুদ্ধি বল এসবই শেষ কথা বলবে। শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই করে সার্ভাইভ করো, এটাই চাইবো। Now I must say that I'm proud of you.
all, my dear sons. Be brave always. Happy journey. বাবা, বাবা সরে এসো, ট্রেন ছাড়ছে। বাই বাই, তোমরা ভালো থেকো। ভালো থাকবেন স্যার। দুপুর 12টার দিকে ট্রেন চলতে শুরু করলো। ট্রেন যথারীতি বেশ কিছুক্ষণ লেট ছেড়েছে। আমরা ধীরে ধীরে নিজেদের চেনা মানুষগুলোকে পিছনে ফেলে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চললাম। সবাই খুব চুপচাপ হয়ে রয়েছে। আমি প্রথম নিস্তব্ধতা ভঙ্গ করলাম। কি ব্যাপার, সবাই তো নিস্তেজ হয়ে পড়লে কেন? আরে এটাই তো আমাদের আনন্দের সময়। আমরা তো এই দিনটা নিজেরাই ডেকে এনেছি, নাকি? আমরা নিজেরাই অনেক সময় বুঝতে পারি না যে জিনিসটার জন্য ঈশ্বরের কাছে দিন রাত প্রার্থনা করি, এটা পেয়ে গেলে ঠিক কতখানি অসাধ্য সাধন হয়ে যাবে। এই পাওনা অসম্পূর্ণ থেকে গেলে অন্তত ভালো করে আফসোসটুকু করতে পারি, কিন্তু পেয়ে গেলে যে সেটা নিয়ে কি করব তা বুঝে উঠতে সময় পেরিয়ে যায়। কি বলতে চাইছো? ওখানে যাবার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি? আমরা এখন ঠিক ভুলের হিসেবের অনেক ঊর্ধ্বে দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। আর থেমে গেলেই ধপ করে নিচে পড়তে হবে। তাই মনকে শক্ত করো, এই লড়াই আমাদের জিততেই হবে। আমরা আমাদের স্যারের থেকে যেটুকু সাহায্য পাচ্ছি সেটাই অনেক। ভেবে দেখো, এই সুযোগটুকুও অনেকে পায় না। সহমত। আরে বন্ধু, এত ভেঙে পড়ো না, চিল। তুমি চাইলে একটু ঘুমিয়ে নিতে পারো। শরীরে এখনো ঘুমের আমেজ রয়েছে। একটু ঘুমিয়ে নিলে দেখবে মাথা আর শরীর দুটোই একেবারে ঝরঝরে হয়ে গেছে। শ্রীবাস সেই যে ঘুমোলো, তারপর সোজা চোখ খুলল ট্রেন থেকে নামবার সময়। ততক্ষণ ট্রেনের মধ্যে আমি আর জয়ন্ত কত রকমের গল্প করলাম, গান শুনলাম, খাওয়া দাওয়া করলাম। ঘুম থেকে ওঠার পর শ্রীবাসের মধ্যে সকাল থেকে যে জড়তা ছিল তা অনেকাংশই কেটে গিয়েছে। সবার সব ডকুমেন্ট ঠিকঠাক গুছিয়ে এনেছো তো? হ্যাঁ, সব ঠিক আছে। এটা আজকের শেষ ফ্লাইট। সবাই ব্যাগগুলো ভালো করে দেখে শুনে চেকিং করতে দাও। কিছুক্ষণ পর প্লেনে উঠে পড়লাম। তবে এখন কোথা থেকে কিভাবে যাচ্ছি এই বর্ণনাগুলো তোলা রইল। যদি সকলে সাবধানে প্রাণ হাতে করে ফিরতে পারি তবেই এই ঠিকানা বিশ্বের কাছে উন্মুক্ত করব, তার আগে নয়। প্লেনের জানলার এপার থেকে শুধু সাদা সাদা মেঘের দেশ, আর তারও নিচে কি অপূর্ব ছোট ছোট ঘরবাড়ি, গাছপালা, নদী। অপূর্ব কিছু দেখতেই তো আমরা এই ভয়ানক পথে চলেছি, যেই ভয় শুধু পিছনে তাকাতে মানা করে না, বরং তার সাথে হাতছানি দিয়ে ভয়ের মধ্যে দিয়ে হেঁটে যেতে বলে। কয়েক ঘন্টা বসে থেকে প্লেনের নিয়ম মাফিক উড়ানের পর সবকিছু নিয়ম নীতি মেনে আমরা যেখানে নামলাম সেই বন্দরের খুব কাছেই একটা বড় হোটেলে আমাদের থাকবার ব্যবস্থা করা হয়েছিল। দুটো যানবাহন বদলে এতটা পথ আসার পর আমাদের শরীরে ধকল আসবে, এটাই স্বাভাবিক। তাই নিশ্চিন্ত মনে হোটেলে গিয়ে উঠলাম। এতক্ষণ পর্যন্ত আমাদের তিনজনের কাছেই মোবাইল ছিল। এতখানি রাস্তা আমরা যখন যেখানে ছিলাম সেই সমস্ত আপডেট স্যারের কাছে গিয়েছে। তবে এরপরে এই হোটেলের ম্যানেজারের হাতে আমাদের মোবাইলগুলো জমা রেখে তারপর রওনা দিতে হবে, কারণ যেখানে যাব সেখানে টাওয়ার নেই। আর দ্বীপে যদি এসব যন্ত্র সমেত ধরা পড়ি তবে আদিবাসীদের হাতে বেঘরে মারা পড়ব। একটা গোটা দিন হোটেলে কাটানোর পর বেশ চাঙ্গা বোধ হতেই আবার বেরিয়ে পড়লাম স্টিমারের সন্ধানে। আসলে সন্ধান বললে ভুল হবে, কারণ এর বন্দোবস্ত স্যারের কৃপায় সম্ভব হয়ে গিয়েছিল। দূর থেকে দেখতে পেলাম জোরে আওয়াজ করে আমাদের অভ্যর্থনা জানিয়ে একটি বড় স্টিমার ঘাটে ভিড়ল। আমরা সকলেই নিজেদের পরিচয় ও প্রমাণপত্র দেখিয়ে তাতে চড়ে বসলাম।
তারপর দিন থেকে রাত নামলো। স্টিমারের মধ্যেই আমাদের প্রয়োজনের সমস্ত ব্যবস্থা করা ছিল। চারিদিকটা দেখতে কি সুন্দর লাগছে না? মাথার উপর দিয়ে কি সুন্দর করে পাখি উড়ে যাচ্ছে। জল এত স্বচ্ছ যে নিচে নুড়ি পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। মাছগুলো সমস্ত চিন্তা ভুলে এদিক ওদিক ছুটে ছুটে খেলছে। আহ, দারুণ লাগছে। আমার মনে হচ্ছে আমি যেন কোনো বাঁধন থেকে ছাড়া পেয়েছি। কোনো পিছুটান নেই, আরো কোনো শাসন নেই, কেবল নিজের খেয়ালে ভেসে চলেছে। তবে হ্যাঁ, এখন একটু খিদে পেয়েছে, এটা বলতে পারি। সব ব্যবস্থা তো করাই আছে, চলো তাহলে একেবারে মহান কাজটা সেরে ফেলি। আজকের মেনু কি? যতদূর মনে হয় আজকেই সেই ভদ্রসভ্য খাবার খেতে পারবো, কারণ পরের দিন যথারীতি গন্তব্যস্থলে পৌঁছে যাব। সেখানে কি ছাইপাশ জুটবে আর না জুটবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। ব্যাগে যদিও কিছু শুকনো খাবার আছে, কিন্তু ওদের সামনে তো আর বাইরের খাবার বার করতেও পারবো না। আজ ভাত, ডাল, আলু ভাজা আর পাবদার ঝাল হয়েছে। যাই বলো, স্যারের কৃপায় অন্তত যাত্রাপথে ভালো মন্দ জুটে গেছে। ট্রেনে বাড়ির খাবার, প্লেনে ননভেজ থালি, হোটেলে থেকে মুরগির রোস্ট, স্টিমারে এসে পাবদা, এই তো জীবন। আমরা তিনজনে একসাথে খেতে বসলাম। খেতে খেতে আমাদের ইউনিভার্সিটির লাইফে কত কথা উঠে এলো। কিছু মুহূর্ত ক্ষণস্থায়ী আবেগ অনুভূতিটুকুই তো আমাদের হাতে রয়েছে, স্মৃতি রোমন্থনের জন্য আর কি। তারপর ধীরে ধীরে বিকেল নামলো, সন্ধে হলো, তারপর রাত নামলো। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দূরবর্তী জঙ্গলগুলো কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের রং রূপ বদল করে চলল। এখন দূরের স্থলের দিকে তাকালে কেউ বলতে পারবে না সকালে এই স্থলগুলোকে এত মনোরম মনে হচ্ছিল। প্রবাল, বাইরে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? ভিতরে এসো। হ্যাঁ, একটু পরে যাচ্ছি। আচ্ছা, আমি বাইরে আসছি, দাঁড়াও। শ্রীবাস কি করছে? ও যে বইগুলো এনেছিল সেই বইয়ের মধ্যে অনেকগুলোর এখনো পুরোপুরি সেভাবে পড়া হয়নি। এই ধরনের জায়গা সম্বন্ধে ওখানে অনেক ডিটেইলস রয়েছে, তাই শেষবেলায় এসে সেগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দেখছে। মানে ওই পরীক্ষা দিতে যাওয়ার আগে আর একবার রিভিশন। ভালো বলেছ। তোমার ভয় করছে না জয়ন্ত? এখান থেকে হেরে যাওয়ার মানে তো সোজা মৃত্যু। যদি সত্যি শুনতে চাও তাহলে বলবো হ্যাঁ, করছে। শরীরটা যখন রক্ত মাংসে গড়া, তখন সেটা শেষ হয়ে যাবে এই ভাবনা ভাবলেও ভয় করে। কিন্তু সাথে এটাও জানি, এই বোর খাওয়া জীবনে যদি রিস্ক না থাকে তবে সেটা একঘেয়ে হয়ে যাবে। এই, তোমরা একটু ভিতরে এসো। কি হয়েছে? কি পেয়েছি দেখো। চলো তো। এবার বলো, কি পেলে? নিজেই পড়ে ফেলো। আমি দেখলাম বইটার একটা পৃষ্ঠা পড়েই জয়ন্তর চোখ বড় বড় হয়ে উঠল। কি আছে ওতে? বলি দেবার সমস্ত কারণ, দিনক্ষণ আর পদ্ধতি। বলির নাম শুনে গায়ে একটু কাঁটা দিল। আমি শুধু অতি কষ্টে জিজ্ঞাসা করলাম, ওরা কদিন অন্তর অন্তর বলি দেয়? আর এক মাসে কতবার মানুষ বলি হয়? প্রতি 5 দিন অন্তর পশু বলি হয়, আর নরও 3 মাসে একটি। বলি দেবার পর ওই মাংস ওরা নিজেরা খায় না, বরং সেই জায়গায় নাগ দেবীর উদ্দেশ্যে সেই পশুকে রেখে দেওয়া হয়। বুঝলাম। আমাদের হাতে সময় খুব কম, দেখতে দেখতে এই সকাল হয়ে যাবে। আমার মনে হয় এখন এইসব বইপত্র গুটিয়ে রেখে ঘুমিয়ে পড়াটাই বেশি প্রয়োজন। হ্যাঁ, ঠিক বলেছ। তোমরা শুয়ে পড়ো, আমি একটু পরে ঘুমোচ্ছি। সকাল হয়ে এসেছে। পাখিরা যে যার মতো ঘর ছেড়ে খাদ্য অন্বেষণে বেরিয়েছে। বনের পশু পাখিরাও শিকারে বেরিয়েছে। এ কি, এখনো আমরা জলের মধ্যিখানে? এতক্ষণে তো আমাদের কোনো ঘাটে নেমে যাওয়ার কথা ছিল। সুপ্রভাত বন্ধু। হ্যাঁ, সুপ্রভাত। আচ্ছা, প্রবাল কোথায়? বাহ,
সবাই উঠে পড়েছো দেখছি। এই যে আমি এখানে, কি হয়েছে? এতক্ষণে তো আমাদের কনকনিয়াসে পৌঁছে যাওয়ার কথা। স্টিমার রাতের অন্ধকারে রাস্তা ভুল করেছিল। আমি এই কিছুক্ষণ আগে গিয়েই সালেংয়ের সঙ্গে কথা বলে এলাম। তাহলে এখন কি হবে? এই মুহূর্তে রাতের অন্ধকারে ওই দ্বীপে নামা ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। শিট! মাথা গরম করো না জয়ন্ত। ঈশ্বর যা করেন তার পিছনে সব সময় কোনো না কোনো কারণ থাকে। ভেবে নাও এটাও হয়তো আমাদের ভালোর জন্যই হয়েছে। আরও একটা দিন দেরি হয়ে গেল। সবচেয়ে বড় কথা, যে জায়গাটা আমরা চিনি না, জানি না, সেখানে অন্তত সকালবেলায় পৌঁছালে আমরা কিছু খুঁজতে পারতাম, বা কিছু দেখতে পারতাম, বা আন্দাজ করতে পারতাম চারিপাশে কি রয়েছে। কিন্তু এরকম একটা জায়গায় যেখানে কোনো আলো নেই, চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, সেখানে রাতের বেলায় নেমে আমরা কি করব? যদি কোনো বড় হিংস্র পশু এসে পিছন থেকে আক্রমণ করে, সেটাও তো ঠেকাতে পারবো না। তিনজনের মন ভারী হয়ে রয়েছে। সকালে ওদের মনে হয়েছিল ওরা আসল কাজে অনেক দেরি করে ফেলেছে। এখন তবে দেখতে দেখতে সেটুকু সময়ও কেটে গিয়েছে। রাশি রাশি গাছপালা, ঘন কালো অন্ধকার, পাখিদের ক্ষিপ্র ডানা ঝাপটানোর মধ্যে দিয়ে কনকনিয়াসে তিন বন্ধুর স্টিমার ভিড়ল। সামনে রয়েছে দূর দূরান্ত পর্যন্ত ঘন বন। এর ভিতরে হয়তো ওদের জন্য ওত পেতে বসে আছে নাম না জানা হিংস্র শত শত চোখ। রাত নামলে যেগুলো দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়বে ওদের ছিঁড়ে খাবার জন্য। কনকানিয়াসের জঙ্গলে পা দিতে মনে হলো যেন ইতিহাসকে ছুঁয়ে দেখছি। দু চোখে অনেক স্বপ্ন আর বুকের মধ্যে বারুদ ভরে এখানে এসেছি। জানি না পরিবর্তে কি হবে, অথবা আদেও বেঁচে ফিরতে পারবো কিনা। তবে এটুকু জানি, আমাদের মধ্যে থেকে যদি একজনও বেঁচে ফিরতে পারে, তবে বাকিদের মৃত্যু সার্থকতা পাবে। এই সাবধানে নামো, দেখে আস্তে আস্তে। এদিকটা দেখে তো থমথমে লাগছে, মনে হচ্ছে কেউ থাকে টাকে না। আদিবাসীদের জায়গাটা কি ওইদিকে ছিল? ভালো করে কান পেতে শোনো, কিছু শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ, মনে হচ্ছে কেউ যেন কিছু বাজিয়ে নাচ গান করছে। পুরো গ্রামের লোক এক জায়গায় জড়ো হয়ে উৎসব করছে। সাধারণত এই সব জায়গায় মানুষজনের সংখ্যা খুব বেশি হলে 100 থেকে 150 পর্যন্ত হবে, তার বেশি সম্ভব নয়। এই সবাই চুপ চুপ, আস্তে। ওটা কি? কোথায়? একদম সোজা তাকিয়ে তারপর ঝোপের ওখানে বাম দিকে দেখো। হ্যাঁ, যেখানে বড় বড় ঘাসগুলো নড়ে উঠছে ওই দিকটা। কি যেন একটা লাল আলো জল জল করছে মনে হচ্ছে না? আমার চোখে কিছু পড়ছে না। আমি দেখতে পাচ্ছি, যতদূর সম্ভব কোনো শিয়াল হবে। ভয় নেই, ওরা এতটাও সাহসী নয় যে একা শিকার করবে। এই ঘন জঙ্গলে ওকে একা ভাবাটাও ভুল। আমার মনে হচ্ছে কিছু যেন আমাদের দিকে এগিয়ে আসছে। সাবধানে শ্রীবাস। তবে রে, এই নে। ওঠো ওঠো, তুমি ঠিক আছো? ওঠো শ্রীবাস, আর ভয় নেই। ও বেটা পালিয়েছে, তবে মনে হচ্ছে এদিকে আরো কেউ আসছে। দূর থেকে যেন একটা মশালের আলো ভেসে আসছে। আমরা সবে মাত্র নেমেছি, এর মধ্যেই শিয়ালের হানা আর স্টিমারের আওয়াজ পেয়ে কেউ যে সেখানে এসে হাজির হতে পারে এই আশা ছিল না। কিন্তু খুব শিগগিরই ভুল ভাঙল। চোখের সামনে এবার ভূতের মতো দেখতে পেলাম জঙ্গল থেকে ছাল পরিহিত একজন মধ্যবয়স্ক লোক এক হাতে বর্ষা আর একটি হাতে মশাল নিয়ে খুব কৌশলে বেরিয়ে আসছে। আগুনের এত তীব্র তেজ যে সমস্ত অন্ধকার দূর করে যেন অসময়ে দিন নিয়ে এলো। লোকটির মুখের মধ্যে অজস্র জংলি আর্ট, কানে ও গলায় বড় বড় হাড়ের অলংকার, হাতে মনে হয় কোনো ধাতুর চুড়ি পড়েছে। ঠকঠক করে আওয়াজ হচ্ছে। চুলগুলো বেশ বড়, তাই জটা খোপা করে উপরে তোলা। শ্রীবাসের পিছনে এসে বর্ষা তাক করে দুর্বোধ্য ভাষায় কি সব অং বং চং বলতে শুরু করলো। ইম্মালুলা মুং,
আ ও আহত, ওকে ছেড়ে দিন। লাগছে। আ আহ, আস্তে, চেঁচাস না। আমি কিছুক্ষণ ধরে ওকে লক্ষ্য করছিলাম। হাতের বর্ষাটা আর ভালোই কেরামতি জানে। আমরা চেঁচামেচি করলে শত্রুপক্ষ ভেবে ফেলতে পারে হিতে বিপরীত হয়, তাই সকলের আওয়াজ আস্তে। ইম্মালুলা মুম হুম। শুনুন শুনুন, আমাদের মারবেন না। আমরা এখানে একটা জিনিস নিয়ে কাজ করতে এসেছি। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন আমাদের কথা? এভাবে হবে না, স্যার ঠিকই বলেছিলেন। ওরা আমাদের কোনো কথাই বুঝবে না। ওদেরকে হাত পা নেড়ে বা মাটিতে কিছু এঁকে অন্তত কোনো মতে বুঝিয়ে দিতে হবে যে আমরা এখানে হারিয়ে গিয়েছি, তাই ওদের কাছে সাহায্য চাইছি। সবচেয়ে ভালো ওদের কাছে আপাতত খাবার চাই। অতিথিদের আপ্যায়নের রেয়াজ আশা করি কম বেশি সকল সভ্যতাতেই আছে। এখন মনে হয় ওদের পর্ব চলছে। এই সময় নিশ্চয়ই কোনো অতিথিকে ফেরাবেন না। আমার কথা শুনে জয়ন্ত ওনাকে হাতে আর মুখে ইশারা করে খাবার চাইছে সেটা বুঝিয়ে দিল। ইন্না কি নাঠি ঠুন। অহো অহো। এই যে আমার ইশারার পর ও বারবার সোজাসুজি কিছু একটা ইশারা করছে। আমার মনে হচ্ছে আমাদেরকে ও কোথাও নিয়ে যেতে চাইছে। কথা না বাড়িয়ে চুপচাপ পিছু পিছু চলতে থাকি। চলো। তুমি আমার কাঁধে ভর দিয়ে ওঠো। এত সহজে ভয় পেয়ে গেলে হবে না শ্রীবাস। এই তো সবে শুরু, এখনো অনেক বিপদ আসা বাকি। যদি নিয়ে গিয়ে মেরে ফেলে? আমরা এখন যেই জায়গাতে এসেছি সেই জায়গায় ওদের সাথে যাওয়া বা না যাওয়া দুটোই সমান। এমনিতেও এখানে যদি ওরা আমাদের উপর কোনো প্রকার হামলা চালায়, তবে আমাদের যা লোকবল আছে তাতে ওদের কাছে আমরা পুরো মাঠে মারা পড়ব। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাঁটতে থাকো। সেই আদিবাসী লোকটা কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পিছন ফিরে দেখতে থাকে আমরা সকলে আসছি কি। কিছুটা পথ হেঁটে আসার পর দেখলাম একটা জনবহুল জায়গায় এসে উনি থেমে গেলেন। যা বুঝেছিলাম ঠিক তাই, আমাদেরকে সেই আদিবাসী ওদের বস্তিতে নিয়ে এসেছে। সামনেই একটা ছাগলের বলি দেওয়া কাটা মুন্ডু পড়ে রয়েছে। সকলের হাতেই একটা করে পাত্র রয়েছে, মনে হয় নেশা টেশা করছিল। আদিবাসী লোকটি ওদের ভিড়ের থেকে একটি মেয়েকে ডেকে আমাদের হয়তো কিছু দিতে বলল। মেয়েটা সামনে এসে আমাদের ওর পিছন পিছন যাবার জন্য ইশারা করল। আমরা কাঠের পুতুলের মতন ওকে অনুসরণও করে চললাম। তারপর একটা ছোট্ট পাতা কাঠ ছাল দিয়ে ঘেরাও করা ঘরের দরজা খুলে ভিতরে যাবার ইশারা করল। সেই রাতের বৃত্তান্ত এখানেই শেষ। তারপর সারা রাত সবাই প্রায় মাটিতে পড়ে মরার মতো ঘুমিয়েছে। সকাল হয়েছে। নতুন আগন্তুকদের নিয়ে সকলেরই মনে নানান ধরনের আপত্তিকর ভাবনা চিন্তা দেখা দিয়েছে। গতকাল রাতে ওদের যখন পরব চলছিল তখন সেখানে ওদের সর্দার ছিল না। সর্দার পশু বলি হওয়ার পর সেই রক্ত মুখে মেখে নিজের ঘরে চলে যায় এবং ভিতরে একা বসে দেবীর উদ্দেশ্যে কিছু নিয়ম কানুন সম্পন্ন করে। তারপর আর সর্দারের বাইরে আসার নিয়ম নেই। আদিবাসীদের নেশা এখন কেটে গিয়েছে। ওরা প্রবাল, জয়ন্ত আর শ্রীবাসকে ডাকতে এসেছে। ইম্মি সুকু সুকু ইম্মি সুকু। কি হয়েছে? এই ওঠো, তাকাও, বাইরে কারা যেন ডাকছে। ওঠো। এটা ওই আদিবাসীটার গলা, যে গত রাতে আমাদের এখানে এনেছিল। এখন তুমি ঠিক আছো? হ্যাঁ, চলো বাইরে যাই, অনেকক্ষণ ধরে ডাকছে। ওরা তিনজন বাইরে পা রাখতেই আদিবাসী লোকটি মুখ থেকে উলুধ্বনি দেওয়ার মতন একটা অদ্ভুত আওয়াজ বের করে সমস্ত গ্রামবাসীকে ওই জায়গায় জড়ো করে ফেলল। দেখতে দেখতে মিনিটের মধ্যে সকলে হা হয়ে দাঁড়িয়ে পড়ে। আমার মনে হচ্ছে সামনেই ওই উঁচু ঢিবির উপর যিনি সজ্জিত হয়ে সিংহাসনে বসে রয়েছেন তিনি ওদের সর্দার। চলো আমরা গিয়ে প্রণাম করি। আমরা এতগুলো লোকের মাঝখান দিয়ে মাথা উঁচু করে হেঁটে গিয়ে সিংহাসনে বসে থাকা
সেই লোকটির পায়ের সামনে মাথা নত করে প্রণাম জানাই। আমরা পথ হারিয়ে এখানে এসে পড়েছি। এভাবে তো হবে না, ইশারা করতে হবে তো। ওদের সর্দার বেশ কিছুক্ষণ বুকে দুটো হাত জড়ো করে রেখে চোখ মুজে আকাশের দিকে চেয়ে রইল। তারপর হঠাৎ করে ম্যাজিকের মতন স্পষ্ট বাংলা ভাষায় আমাদের সাথে কথা বলে উঠল। এখানে পথ ভুল করে কি করে এসেছো? কোথায় যাচ্ছিলে? একে অপরের দিকে মুখ চাওয়াচাই বন্ধ করো। যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। বাংলা ভাষায়? আপনি আমাদের কথা বুঝতে পারছেন? আপনি বাংলা বলছেন? আপনি কি আমাদের মতোই? নাগদেবীর কৃপায় আমি সর্বজ্ঞানী। আমার কত বয়স জানো? এই শরীরে কত বসন্ত, কত বর্ষা দেখেছি। আমার বয়স সেই কবেই 100 বছর পার হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি এমন শক্তিশালী। নাগদেবীর কৃপায় আমি বহু ভাষা জ্ঞানে সিদ্ধ পুরুষ। আমরা পাশের একটি দ্বীপে যাচ্ছিলাম, সেখানে আমাদের একটি বিশেষ কাজ রয়েছে, কিন্তু আমাদের স্টিমারটা খারাপ হয়ে গিয়েছিল বলে আমরা রাতের বেলা এইদিকে নামতে হয়েছে। এখন তো ওখানে কোনো স্টিমার নেই। তোমরা মিথ্যা কথা বলছো। কি মতলব এসেছো এখানে? বিশ্বাস করুন, স্টিমার থেমে যাওয়াতেই আমরা ওর থেকে নেমেছিলাম। তারপরে আমাদের ওপরে একটা হিংস্র পশু আক্রমণ করে। সেখান থেকে বাঁচতে ছুটে জঙ্গলের ভিতরে চলে আসি। তারপর এখানের একজন স্থানীয় লোক আমাদের দেখতে পেয়ে এখানে নিয়ে আসেন। তারপর আর কিছুই জানি না। হয়তো স্টিমারটা পরে কাজ করা শুরু করেছিল, ওখানে আরও 4-5 জন লোক ছিল, তাহলে তারা হয়তো আমাদের ফেলে চলে গিয়েছে। আমরা নিশ্চিত তোরা আমাদের ফেরত নিতে ঠিকই আসবে। দয়া করে আমাদের কয়েকটা দিন এখানে থাকার একটু অনুমতি দিন। আমরা কারোর কোনো ক্ষতি করব না, একটু দয়া করুন। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, তখন আমি তোমাদের কিছুদিনের জন্য এখানে আশ্রয় দিচ্ছি। কিন্তু মনে থাকে যেন, এই বনাঞ্চল শুধুমাত্র আমাদের নাগদেবীর অনুশাসনে চলে। তা লঙ্ঘন করে কোনো প্রকার চালাকি করার চেষ্টা করলে ফল কিন্তু ভালো হবে না। করব না, কোনো চালাকি করব না, কথা দিলাম। বেশ, উঠে পড়ো। ইনিকুসা তুনলু। সর্দার সিংহাসন থেকে কিছু একটা বলে উঠে পড়লে সকল আদিবাসী মাথা নত করে দাঁড়ালো। আমরাও ওদের দেখা দেখে তাই করলাম। তারপর আমাদের ওই আদিবাসী লোকটি তার সাথে সাথে বনের কিছু জায়গা ঘুরিয়ে দেখালেন। কে বলবে এই বনটা এই গতকাল রাতে এমন ভয়ঙ্কর লাগছিল। ফলে সেই সময় আমাদের কাছে সম্পূর্ণটাই অচেনা ছিল, কিন্তু এখন সাথে আরেকজন লোক রয়েছেন। আমাদেরকে কোনো পশু আক্রমণ করলে হয়তো সে আমাদের রক্ষা করবে। তাছাড়া এখানকার সর্দার যখন আমাদের কিছুদিন থাকতে দিয়েছেন, তখন এখানে সেই রকম আর কোনো ভয় নেই। তাই হয়তো তোমার মনে হচ্ছে গত রাতের থেকে এখন হয়তো আমরা বেশি সুরক্ষিত আছি। কেন, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? একদিনের ভালো ব্যবহারে এত গলে যেও না। মনে রেখো, আমরা সবাই এখানকার আগন্তুক। আমরা যতক্ষণ না পর্যন্ত কোনো ভুল করছি, ততক্ষণ যে ওরা আমাদের মেরে ফেলবে না, এতটুকু ভরসা তো রয়েছে। না, একদমই না। আমরা কে হই ওদের যে আমাদের জন্য ওরা এত ভাবতে যাবে? বলি দেওয়ার আগে বলির পশুকেও কিন্তু যথেষ্ট যত্ন করে খাবার দাবার দিয়ে লালন পালন করা হয়, কিন্তু তার মানে এই নয় যে তার উপর সকলের সত্যিকারের মায়া পড়ে যায়। একদম তাই। আমরা এখন ওই বলির পশুদের মতন অবস্থাতেই রয়েছি। কি বলছে? আমার মনে হচ্ছে কিছু দেখতে পেয়ে আমাদের চুপ করতে বলছে। দেখছো না, বর্ষা তাক করে আছে ছড়বে বলে। মনে হচ্ছে কিছু শিকার করলো। চলো চলো, ওর পিছে দৌড়ে চলো। ছি, বেবুন,
থু। জয়ন্ত, সাবধান। এভাবে যখন তখন ওদের কাজকর্মকে হেয় করো না। এতে ওদের মনে হতে পারে আমরা ওদেরকে ঘৃণা করছি। বেবুন শিকার করে সেটা অনায়াসে এক হাতে তুলে ওরা নিজেদের বস্তিতে চলল। সাথে আমরাও বস্তিতে গিয়ে বিশ্রাম করলাম। কিছু ঘন্টা পর মনে হয় আমাদের খাবার দাবার আয়োজন শুরু হলো। আদিবাসী লোকটি 3টি বড় বড় পাতা বিছিয়ে আমাদের বসতে দিলে। সারা গ্রাম উঠে এসেছে আমাদের খাওয়া দেখতে, যেন আমরাই কোনো জন্তু। সবাই আমাদের দিকে ভীত, কৌতূহলী, সন্দেহের চোখে তাকিয়ে রয়েছে। তারপর একটা মেয়ে এসে আমাদের সামনে কিছু জংলি ফল রাখলো। আমরা তিনজনের মুখের দিকে চাইলাম। আমাদের বুঝতে বাকি রইল না যে এগুলো আমাদের খাবার জন্য দেওয়া হয়েছে। এই ভালো, কিছু করার নেই। এগুলো কি? এগুলো তো কঙ্কাল। এগুলোতে কি ভরে দিয়েছেন? আমি চোখ বন্ধ করে ফলটা মুখে দিতে যাব, ঠিক এমন সময় নিচে তাকিয়ে দেখলাম মেয়েটি 3টি ছোট ছোট সাদা কোড়টিতে কিছু একটু দিয়ে গিয়েছে। ভয়ে আমার হাত ঠকঠক করে কেঁপে উঠল। এর আগে আমি অনেক বইতে পড়েছি যে অনেক জাতিগোষ্ঠীর মধ্যে নরকঙ্কালের মাথার খুলিতে বা কোনো পশুর খুলিতে ভরে শরবত পান করার রেওয়াজ রয়েছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে এই সমস্ত দৃশ্যের সম্মুখীন কখনো হইনি। তাই সত্যি সারা শরীর একেবারে কাঁটা দিয়ে উঠল। এই জিনিসগুলো ছুঁয়েও দেখিনি, শুধু ঘাড় নেড়ে না করে দিয়েছিলাম যাতে বুঝতে পারে। দেখলাম কিছুক্ষণ পর ওরা বুঝতে পেরে সেগুলোকে আমাদের সামনে থেকে সরিয়ে নিয়ে গেল। ওভাবে আধ পেটা খেয়েই পড়ে রইলাম। আশা করি তোমাদের এই খাবারে পেট ভরেছে। হ্যাঁ, বেশ কিছুক্ষণ পর তোমাদের জন্য শরবত পাঠানো হবে, ওটা খেয়ে বিশ্রাম করো। শরবত? না, ভয় নেই। দুপুরে যাতে করে দেওয়া হয়েছিল এই সেসব কিছুতে দেওয়া হবে না। আচ্ছা, এবার আমরা আসি। 600 হুম্বা, 600। সর্দারের কথা মতো সবাই তার পিছু পিছু চলে গেল। তবে একটা কিশোরী মেয়ে যেতে যেতে বারবার আমাদের দিকে ফিরে ফিরে চাইল। আমাদের কাছে কতটুকু খাবার আছে? যা আছে তাতে বেশি দিন চলবে না। খুব হিসেব করে ওইটুকু খাবার ব্যবহার করতে হবে। এটা কি? কোনো কথার উত্তর না দিয়ে ওই কিশোরী মেয়েটি 3 গ্লাস শরবত রেখে চলে গেল। দেখি একটু গন্ধটা শুকে। কেমন যেন বুনো বুনো গন্ধ। একটু চেখে দেখি, কতদিন এভাবে না খেয়ে থাকবো। একটা সময়ের পর তো আমাদের এখান থেকে কিছু খেতেই হবে। তাছাড়া এভাবে খাবারের উপোস দিলে শরীরে বল হারিয়ে ফেলব। আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমোলাম। আমি যথেষ্ট সামান্য মাত্রায় শরবত খেয়েছিলাম। দুজনের অবস্থা দেখে খুব ভালো করেই বুঝতে পারছিলাম ওতে ঘুমের জন্য কিছু একটা মেশানো হয়েছিল। সূর্য অস্ত যাবার সময় পুরো গ্রাম শুনশান হয়ে গেল। চারিদিকে সবকিছু শূন্য, কেউই কোথাও নেই। জয়ন্ত, ওঠো। শ্রীবাস, এই শ্রীবাস, ওঠো। আরে ওঠো। তোর কি হয়েছে? আমরা এখানে ঘুমোতে আসিনি, কাজে এসেছি, কথাটা ভুলে যেও না। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। পুরো গ্রাম খালি হয়ে গিয়েছে। এই শরবতের মধ্যে ঘুমের কিছু একটা মেশানো ছিল। আমাদের ঘুম পাড়িয়ে রেখে ওরা মনে হয় ওই নাগদেবীর মন্দিরে গিয়েছে। মনে আছে স্যার বলেছিলেন ওদের মন্দিরে প্রত্যহ পুজো হয়। আমি নিশ্চিত ওরা পাহাড়ের গুহার সেই মন্দিরেই গিয়েছে। আগামীকালও আমাদের জন্য একই শরবত পাঠানো হবে। তারপর কি করতে হবে সেটা নিশ্চয়ই আর বলতে হবে না। বুঝেছি। রাতের দিকে কিছু আদিবাসী এসে আমাদেরকে ওদের কিছু অলংকার জোরপূর্বক পরিয়ে দিল। ওসব স্থানে এসে ওদের মতবিরোধ করার যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা স্যারের কাছে খুব ভালো করে শুনেছিলাম, তাই আর বাধা দিতে পারলাম। সাথে আবারও কিছু জংলি খাবার আর সকালের বেবুনের পোড়া মাংস।
এর আগে জীবনে কখনো এসব খেতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি, কিন্তু মানা করবার মতো অবসর ছিল না। কারণ একদিন না হয় মানা করে কাটিয়ে দেব, কিন্তু বাকি দিনগুলো খাবো কি? তাই বাধ্য হয়ে ওই তিতকুটে মাংস খেতে হলো। মাঝখান থেকে শ্রীবাস ওই মাংস একবার মুখে তুলে ঘিন্নায় বমি করে ফেলে। ওই বমিটা আবার কিছুক্ষণ পর এসে একটা বিড়াল চাটছিল। শ্রীবাসকে অসুস্থ মনে করে আদিবাসীরা ব্যস্ত হয়ে কিছু পাতা বেটে একটা পাত্রে ঔষধি রস তৈরি করে দিয়ে গেল। পরের দিন বিকেলে শরবত দিয়ে সবাই যখন মন্দিরে পুজোর উদ্দেশ্যে রওনা হয়েছে, সেই সময় আমরা তিনজনেই ওই শরবত ফেলে দিয়ে জেগে বসেছিলাম। ছাউনি থেকে বেরোতে যাব ঠিক সেই সময় একটি জংলি মেয়ে আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ালো। শোনো, আমাদের কথাটা শোনো। ওকে বোধহয় বস্তির সকলে আমাদের উপর নজর রাখার জন্য ছেড়ে গিয়েছে। ওকে যদি কোনো মতে বুঝিয়ে ওই মন্দিরের রাস্তা চেনা যায়, তবে এই গোলক ধাঁধায় ঘুরে রাস্তা খুঁজতে আমাদের অনেক কম সময় লাগবে। আমি আসছি, দাঁড়াও। খুব অদ্ভুতভাবে মেয়েটি চেঁচামেচি শুরু করার আগেই জয়ন্ত পরিস্থিতি সামলে দিতে ভিতর থেকে একটা অক্সিডাইজ নেকলেস হাতে নিয়ে, ওটার দাম সম্পর্কে ওদের কোনো ধারণাই নেই, এই কথাটা সত্য। তবে ওর কারুকার্য, সৌন্দর্য, রং বেরঙের পাথর, যে কোনো রমণীর নজর কাড়বে, এটাই স্বাভাবিক। আর এখানেও ঠিক সেটাই হল। জয়ন্ত খুবই কুইক লার্নার। এখানে এসে ওদের ভাষা শুনে শুনে যতটা মনে রাখা সম্ভব সেটা ঘরে এসে ডায়েরিতে নোট করেছে। কোন পরিস্থিতিতে কি বলছে এগুলো হিসেব করে অনেকটা বোঝার আর বলার চেষ্টাও করছে সে। নাম নেই, চাই এটা। ওই দিকে দেখো, পাহাড় দেখা যায়, ওখানে নিয়ে যাবে? এই যে মাটিতে তাকাও। প্রবাল, একটা কাঠি বা ইট কিছু দাও। জয়ন্ত ওটা হাতে পেয়ে মাটিতে সাপ এঁকে মেয়েটিকে অনেক কিছু বোঝাতে শুরু করল। এটা দেখো, ভালো করে দেখো, কিছু বুঝতে পারছো? ও কিছুটা আন্দাজ করতে পারছে, তাই বারবার মাথা নেড়ে ওখানে যেতে মানা করছে। এটা দেখো, এটা চাই তো, বলো। অনেক করে হাড়ের লোভ দেখানোর পর বাচ্চা মেয়েটি সেই কথা বুঝে শেষমেশ রাজিও হলো। তারপর আমরা ঝোপ, টিলা, বিষাক্ত পোকামাকড়, পশু শিকারের ফাঁদ, ছোট একটা নদী পার করে চললাম মন্দিরের উদ্দেশ্যে। পার হতে গিয়ে শরীরে কোমর পর্যন্ত জলে ভিজে আর শামুকে পা কেটে খুব খারাপ অবস্থা হলো। তাই আমি প্রথম বিরক্তি প্রকাশ করে বললাম, আমি আর পারছি না, মন্দির আর কত দূর? এত ক্লান্তি, আরো অনেক পথ বাকি। আরে চলতে থাকো বন্ধু, এত কাছাকাছি এসে অধৈর্য হলে চলে না। আচ্ছা, আমাদের ফেরার পথে কেউ কোনো দাগ দিয়েছো? চিন্তা নেই, আমার কাছে সলিড কালার ছিল। ভেরি গুড। আরও কিছুটা পথ হাঁটার পর গুহার কাছাকাছি এসে বুঝতে পারলাম নাম্নী নামের মেয়েটি আমাদের পিছনের রাস্তা দিয়ে মন্দিরে নিয়ে এসেছে। কারণ সামনের রাস্তা দিয়ে মন্দিরের ভেতর ঢুকে আদিবাসীরা নাচ গান করছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, সর্দার দুহাত তুলে মন্ত্র পড়ছে। হিম্মি উলাত সুন আসা হুন খিলাত পারিসা উলি সুনাত সুন শিখা যৎপান সীমা সুখা যৎপান সীমা সুখা। নাম্নী আমাদের চুপ করে দাঁড়িয়ে থাকার ইশারা করল। আমরা বেশ কিছুটা দূর থেকে দেখতে পেলাম ওরা পূজা পদ্ধতি সমাপ্ত করে ধীরে ধীরে দল বেঁধে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। আর যাবার সময় বড় বড় পাথর তুলে সেই গুহার মুখের সামনে ফেলল। এই একটা ফসফস করে সে শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ? ওরা চলে গেছে, নামনি আমাদের ভিতরে যেতে বলছে, চলো। ভিতরে ঢুকে আমরা যা দেখলাম তার স্বর্গরাজ্যের চেয়ে কোনো অংশে কম নয়। গুহার চারিদিকে খোদাই করে বিভিন্ন ধরনের সাপের ছবি আঁকা, মাঝে মাঝে বেশ কিছু মণিমুক্তোর ছবি আঁকা হয়েছে। সাপের প্রজনন
আদিবাসীদের উৎসব, বলি, জীবন ধারণ সবকিছুই সুন্দর করে প্রতি ধাপে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর আরেকটু ভিতরেই দেখলাম বিশাল আকার ধবধবে সাদা নাগ মূর্তি, যার দেহ পুরোপুরি সাপের হলেও ফনায় চোখ দুটি মানুষের মতো, শুধু চোখের মনির রংটা হলুদ। তার দুই পাশে আসনের ওপর আরো দুই নাগিন সখী বসে রয়েছে। বইতে পড়েছিলাম তারা এই মন্দিরের অন্যান্য সম্পদের রক্ষাকর্ত্রী। নাগদেবীর আসনের সামনেই জ্বলজ্বল করছে একটা কুঁচি সবুজ রঙের বড় মণি। এটাই সকলের আকাঙ্ক্ষিত চির বসন্ত মণি। নামনি ওটার দিকে ইশারা করে আমাদের মানা করে বুঝিয়ে দিল ওটা ছোঁয়া যাবে না। আচ্ছা, এই বাক্সগুলোতে কি আছে? নামনি ইশারা করে মানা করছে, ছেড়ে দাও। জয়ন্ত, খুলো না। এভাবে মন্দিরের যে কোনো জিনিসে হাত দেওয়াটা ঠিক হবে না। একবার শুধু দেখব। না তো না তো না। বাঁচাও, বাঁচাও, সাপ! সাবধান, লাগেনি তো? একটুর জন্য বেঁচে গিয়েছে। জয়ন্ত বাক্সটা খুলতেই আমরা ওর ভেতরে কিছু সোনার মোহর দেখতে পেলাম, আর তার উপরে ফনা উঠিয়ে বসে আছে একটা বিষধর সাপ। সঙ্গে সঙ্গে নাম নিয়ে হাত জোর করে বলল, ইম্মাও সাতু ভুলগুচুকি, ইম্মাও সাতু চেপারন্তিতু। নামনি দিব্যি ক্ষমা চেয়ে বাক্সের ঢাকনাটা বন্ধ করে দিল। সাপটা একটা ফোঁস পর্যন্ত করল না। আমার মনে হয় এবার আমাদের এখান থেকে বেরোনো উচিত। ওরা কিন্তু অনেকক্ষণ আগে চলে গেছে। পৌঁছে যদি আমাদের দেখতে না পায় তবে কিন্তু সন্দেহ করবে। জয়ন্ত নামনিকে বেরোবার কথা বোঝাতে থাকে। জয়ন্ত, ওকে বলো যেই পথ দিয়ে সবাই মন্দিরে আসে আমরা সেই পথ দিয়ে বেরোনোর চেষ্টা করব। একদমই তাই। পিছনের পথ আমরা আগেই জেনে নিয়েছি। এখন দুটো পথ জানা থাকলে পরবর্তীতে পালাতে সুবিধা হবে। আমাদের ইশারায় নামনি যতটুকু বুঝেছিল তাতে ও সামনের রাস্তা দিয়ে বেরোবার জন্য রাজি হয়ে যায়। জয়ন্ত ততক্ষণে ওই হাড়টা ওকে দিয়ে দিয়েছে। এই ওদিকে ওটা কি? পাশের পাহাড়ের গা বেয়ে ওখানে একটা রাস্তা নেমে গেছে, ভালো করে দেখো। দাঁড়াও, সকলে একবার ওদিকে তাকাও। মেঘনা চাইতেই জল। যা ভাবছো ঠিক তাই, তবে এখন ওদিকে যাওয়া যাবে না, তাহলে মেয়েটির সন্দেহ হবে। সবাই ওর পিছু পিছু চলতে থাকো, পরে এর ব্যবস্থা করা যাবে। ইম্মা কুলসু, আমার নামনি নাকি উবামা তেন কুলুপ ইন্তি গেলি সব পুসু সুকে গুমালু। আমাদের বস্তিতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। বস্তিতে ঢোকার আগে থেকে অনেক গন্ডগোলের আওয়াজ আমি পাচ্ছিলাম। নামনি সেটা শুনে হাতটা ওর ছালের ভিতর ঢুকিয়ে নিল। ওরা যে আমাদের সন্দেহ করতে শুরু করেছে এটা বুঝতে পারছিলাম, কিন্তু বাঁচোয়া সঙ্গে নামনি ছিল। এইভাবে অজানা অচেনা একটা জায়গায় রাতের বেলা কোথায় গিয়েছিলে? এখানে থাকতে হলে আমাদের নাগদেবীর অনুশাসন মেনে থাকতে হয়, সে কথা ভুলে গেলে? নামনি তোমাদের সাথে কি করছে? আমরা দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তারপর অনেকক্ষণ পর যখন ঘুম ভাঙলো তখন আপনাদের ডেকেছিলাম, কিন্তু কাউকে পাইনি। ভাবলাম একটু বাইরের দিকটা ঘুরে দেখব, তখন এই মেয়েটি বাধা দিয়েছিল। তারপর এই মেয়েটিকেই বলেছিলাম একটু আশপাশটা ঘুরিয়ে দেখালে ভালো হয়, তাই আমাদের সাথে গিয়েছিল। ওর কোনো দোষ নেই, আমরাই ওকে অনুরোধ করেছিলাম। রোকা তো তুম জাসোম। এতক্ষণে মেয়েটি আমাদের সাথেই দাঁড়িয়েছিল। সর্দারের হুকুম হতে নিজের মায়ের কাছে গেল। আমাদের সাথে এরকম ব্যবহার করা হলো যেন আমরা কোনো অস্পৃশ্য কিছু। তাই সর্দারের অনুমতি ব্যতীত নিজেদের মেয়েকে যেন ফেরত নেওয়া যায় না। একজন মহিলা নামনিকে মারতে মারতে নিজেদের ঘরের দিকে নিয়ে চলল, আর নামনি ক্রমাগত ওদের ভাষায় কাঁদতে কাঁদতে কি যেন বলে চলেছে।
জসম জসম। ওরা আশা করছিল সেদিন রাতেই ওদের জন্য কোনো বিপদ নেমে আসবে, কিন্তু কি অদ্ভুত, এত কিছুর পরেও সেদিন রাতে ওদের আদিবাসীরা খেতে দিল, থাকতেও দিল, শুধু পাহারাটা বাড়িয়ে দিল। ঘুমিয়ে পড়েছো সবাই? না, ঘুম আসছে না। এখানে আর বেশি দিন থাকাটা ঠিক হবে না। খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে পালাতে হবে। আজকালের মধ্যে আর কোনো রিস্ক নেওয়া যাবে না। এই 2 রাত অন্তত ওদের বিশ্বাস অর্জন করে এখানেই থাকতে হবে। আজকে আমাদের ছাউনির বাইরে যতজন পাহারায় আছে, আমরা প্রথম যখন এখানে এসেছিলাম এই রাতেও এত পাহারা ছিল না। অর্থাৎ বুঝতে পারছো, প্রথম দর্শনেও আমরা ওদের কাছে এতখানি সন্দেহজনক ছিলাম না। এখন ওরা সবাই খুব সচেতন হয়ে রয়েছে। কোনো ব্যাগর ভাই দেখলেই একদম একদম শেষ করে দেবে। আমার আর ভালো লাগছে না, আমি ঘুমালাম। তার পরের দিন বিকেলে আমাদের ছাউনির বাইরে বেশ অনেকজনকে পাহারায় রেখে আদিবাসীরা মন্দিরে গেল। সেদিন ওদের মধ্যে নাম নিয়েছিল না। এভাবে আরেকটা দিন কাটল। সেদিন ওরা দেবীর কাছে পাঠা বলি দেবার জন্য জোগাড় শুরু করেছে। আমরা এখানে আসার পর শুধুমাত্র সর্দার আমাদের থাকার অনুমতি দিয়েছিলেন, তবে দেবীর স্থান তারও উপরে, তাই দেবীর কাছে ভেট দিয়ে অনুমতি লাভ করতে হয়। গভীর রাত পর্যন্ত নাচ গান বাজনা নেশা ভান চলল। তারপর একটা সময় সবাই ঘুমিয়ে ঢুলে পড়ল। কি বুঝছো? এটাই সুযোগ। আমি চারিদিক দেখে এলাম, এখন সবাই প্রায় ঘুমে আচ্ছন্ন। পালাবার জন্য এর চেয়ে ভালো সুযোগ আমরা আর পাবো না। তাড়াতাড়ি সবাই উঠে পড়ো, আমাদের এখনই বেরোতে হবে। সাথে যা পেয়েছো, বর্ষা, তীর, ছুরি সব তুলে নাও। সবকিছু গোছানো হয়ে গেছে, চলো। অন্ধকারে পথ চিনতে সমস্যা হচ্ছিল, তারপরেও অতি কষ্টে মশাল তুলে ধরে চিহ্নগুলো দেখে দেখে এগিয়ে চলেছি। তবে জীবনে সেই সময় এই অ্যাডভেঞ্চারে গিয়ে বুঝতে পেরেছি, অন্ধকারে অজানা অচেনা পথ চেনা অন্তত একটা মানুষকে পুরোপুরি চেনার থেকে অনেকটা সহজ। সবাই দেখে চলো। প্রবাল, সাবধান, এত রাতে কোনো পোকামাকড়ও থাকতে পারে, ভালো করে দেখে হাঁটো। সামনেই আমাদের সেই পাহাড়, আর চিন্তা নেই। আর কিছুটা পথ এভাবে ভোরের আলো ফোটার আগে হাঁটতে পারলেই ব্যাস। ওই দেখো, সামনেই মন্দির। শেষবারের মতন একবার নাগদেবীর মূর্তিটা দেখে এলে হয় না? আমাদের হাতে এত সময় নেই। পাহাড়ের পথ অতি দুর্গম, ওই চড়াই উতরাইয়ের মাঝে অনেকটা সময় ব্যয় হয়ে যাবে। আমাদের ভাগ্যে এই একবারই মন্দিরের দর্শন লেখা ছিল। ভুল করছো, আমাদের নয়, তোমাদের ভাগ্যে। এতদিন পর্যন্ত কখনো আমাদের 3 বন্ধুর ভাগ্য পৃথক হয়নি জয়ন্ত। আজকের পর থেকে হবে। মানে? মানেটা খুব সোজা। আমি তোমাদের মতন অত বোকা নই। আমি প্রাণের ঝুঁকি নিয়ে এত দূরে এসেছি শুধুমাত্র এখানকার রূপ দর্শন করে খালি হাতে ফিরে যাবার জন্য নয়। ওই মণি আমার চাই। ভুলে যেও না, ওটা নাগ দেবীর মন। ওটা ধারণ করার ক্ষমতা আমাদের কারো নেই। মনে আছে ওই মনির ওপর লোভ করে আমাদের স্যারের কি অবস্থা হয়েছিল? তুমি নিশ্চয়ই চাও না তোমার সাথে বা আমাদের কারোর সাথে এমন কিছু হোক। ওসব কথা ভুলে যাও। তার ওই মণিকে নিজের করে পায়নি বলে যে আমিও পাবো না এর কোনো মানে নেই। ওই মণি আমার হাতে এলে আমি চিরকাল যুবক হয়ে থাকবো। আমার ভাবতেই ভালো লাগছে কোনো বয়সের কুৎসিত দাগ আমায় কখনো ছুঁতেও পারবে না। এক কথায় হয়তো অমর হয়ে যাব। কেন, ওই আদিবাসীদের সর্দারকে দেখে মনে হয় যে ও 100 বছরের বেশি সময় ধরে বেঁচে রয়েছে। ওর কোনো চড়া ব্যাধি রোগ বার্ধক্য কিচ্ছু নেই। আমি অমন হয়ে যাব। উনি নাগ দেবীর আশিস ধন্য, তাই এই উপহার পেয়েছেন। কিন্তু আমরা ওটা এখন হাতে পেয়েও কোনো লাভ হবে না। চিরবসন্ত মণি হাতে নিলেই চির যৌবন লাভ করা যায় না। ওটা হাতে নিয়ে নাগ দেবীর প্রসাদে অমৃত রস পান করতে হয়, আর সেটা আসনের সোজাসুজি রেখে দেওয়া স্বর্ণ কলসে বছরের একটা নির্দিষ্ট সময়েই উৎপন্ন হয়।
একদম একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক। কিন্তু এটা ছাড়াও আরেকটা সহজ পদ্ধতি আছে, যা তোমরা জানো না অথচ আমি জানি। দেবীর কাছে নিজের আপন কাউকে বলিদান দিলেই ওই অমৃত কলসে রস ভরে ওঠে। আর এখানে তোমাদের চেয়ে বেশি আপন আমার আর কে আছে বলো? কি বলছো এসব? ও পাগল হয়ে গেছে শ্রীবাস, সরে এসো, মনের লোভ ওকে অন্ধ করে দিয়েছে। তোমাদের মধ্যে থেকে কে নিজেকে বলি দিতে প্রস্তুত? হ্যাঁ, বলো বলো, এগিয়ে এসো, ভয় পেও না, দেবীর চরণে তোমাদের ঠাঁই হবে। তোমাদের মধ্যে থেকে একজনকে বলি দিয়ে এই মণি আমি নিয়ে যাব, আমার নামে নামাঙ্কিত করে এই মণি মিউজিয়ামে রাখা হবে। তোমাদের নামও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে। দেশের জন্য এতটুকু করতে পারবে না? এসো, এইদিকে এসো। তোমরা কি ভেবেছিলে তোমাদের চালাকি আমি বুঝতে পারবো না? তোমাদের সকলের লাভ দেখেই তোমরা এখানে এসেছো। এই যে শ্রীবাস, ও এবার দেশে ফিরে গিয়ে বই লিখবে, 2 হাতে গাড়ি গাড়ি টাকা গুনবে। আর প্রবাল এসেছিল নিজের রিসার্চ পেপারে খ্যাতি কুড়োতে। তাহলে এগুলো যদি দোষের না হয়, তবে আমি শুধু ওই মনিটা পেতে চাইলেই দোষ? হ্যাঁ, আজ সব দোষ গুণ আমি একাকার করে দেব। হ্যাঁ, ছড়ি নামাও জয়ন্ত, তোমার এত লোভ, এত অধঃপতন, ছি, এসব আমি ভাবতেই পারছি না। এগিয়ে এসো, এগিয়ে এসো, নয়তো আমি যাকে হাতের কাছে পাবো তাকেই। ছাড়ো আমায়। ওঠো শ্রীবাস, ওকে ছেড়ে দাও, ও আমার শিকার। ছাড়ো ওকে। সাবধানে প্রবাল, হাত থেকে রক্ত বেরোচ্ছে। থামো জয়ন্ত, এসব করে কোনো লাভ নেই। দয়া করে বোঝার চেষ্টা করো, আমরা কেউ তোমার শত্রু নই। তুমি যেখানে আমরাও সেখানে। আমরা কেউ কিছু নিয়ে যাচ্ছি না। আমরা 3 জনই একটা রহস্যকে জানতে এসেছিলাম, জানা হয়ে গেছে, ব্যাস। এখান থেকে কিছু নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের ছিল না। আমরা সকলেই শূন্য হাতেই ফিরে যাব। না না না, কখনোই না, কখনোই না। আমি চিরবসন্ত মনি না নিয়ে এক পাও নড়ব না। স্যার যেটা পারেননি সেটা আমি নিজে করে দেখাবো। তোমাদের ভয় থাকতে পারে, আমার নেই। এই তুললাম আমি নাগমণি, আর আজ আমি ওকে মেরে নাগদেবীর কাছে। ওটা রেখে দাও, ভূমিকম্প হচ্ছে, সবকিছু কেমন কাঁপছে দেখেছো? মনে হচ্ছে এক্ষুনি মাটি দুভাগ হয়ে যাবে। সাপ! শ্রীবাস, পিছন ফিরে দেখো, একটা হুবহু মূর্তির মতন সেই দেবী। এ কি, এত বড় একটা সাপ কোথা থেকে এলো? ওটা রেখে দাও শ্রীবাস, দেখো, ওটা নাগ দেবী এসেই কেমন নিজের আসন দখল করেছেন। আজ আমাদের মৃত্যু নিশ্চিত। ছেড়ে দাও, পালিয়ে এসো, পালিয়ে চলো। তোমার খেলা শেষ। তোমার এই লোভ তোমায় চিরতরে শেষ করে ফেলবে। তোরপে তোরপে মরবে তুমি। সরো। আমার আমার চোখ জ্বালা করছে। কি দিলে? হ্যাঁ, কি হচ্ছে? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? তোমাকে আমি শেষ করে দেব। আমার মনে হচ্ছে আজ আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। এখনই এই আওয়াজে আদিবাসীরা চলে আসবে। ওরা যেই পরিমাণ নেশা করে ঘুমিয়েছে তাতে এত সহজে ঘুম ভাঙার কথা নয়। আর মন্দির বস্তি থেকে অনেকটা দূরে, এই আওয়াজ ওখানে পৌঁছবে না। জয়ন্তর হাতের মণিটা আরো উজ্জ্বল হয়ে উঠছে। ওর আলো আর সহ্য করা যাচ্ছে না। এটা নিশ্চয়ই কিছু সংকেত। এটা আমি নেব, আমায় তোলো কেউ। আমি উঠতে পারছি না কেন? আমার পা যেন কেউ পাথর করে দিয়েছে মনে হচ্ছে। আমায় ধরো। তোমার লোভ তোমায় পাথর করে দিয়েছে। এবার চিরকাল এখানে মন্দির থেকে এই মণিকে পাবার আনন্দ উপভোগ করো। চুপ চুপ, একদম চুপ। আমি কাউকে ভয় পাই না, কাউকে না। যতক্ষণ এই মণি আমার হাতে আছে ততক্ষণ কেউ কেউ আমার ক্ষতি করতে পারবে না, এমনকি ওই নাগ দেবীও না। সবকিছু ধসে পড়ছে, এখান থেকে পালিয়ে চলো শ্রীবাস। নাগদেবীর কাছ থেকে অসময়ে জয়ন্ত ওই মণি ছিনিয়ে নিয়েছে। এর পরিণতি ভয়ানক। আর কিছুক্ষণ পরেই গুহার দেওয়াল থেকে আরো বড় বড় পাথরের চাই একেবারে ধসে পড়বে। কিন্তু জয়ন্ত,
ওকে একলা ফেলে এভাবে, না না, ওকে টেনে নিয়ে গেলে হয় না? ওর লোভ যে পর্যায়ে গিয়েছে, তুমি সেই পর্যায়ে থেকে ওকে আর ফিরিয়ে আনতে পারবে না। এরপরে সূর্য উঠে গেলে আদিবাসীরা আমাদের খুঁজতে শুরু করবে। আমরা কেউই আর বেঁচে ফিরতে পারবো না। এখনো সময় আছে, পালিয়ে যাই, চলো। চল। না, যেও না, দাঁড়াও, যেও না। প্রবাল, থামো, একবার পিছনে ফিরে তাকাও। আমাকে না নিয়ে যেও না, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমাকে বাঁচাও। ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে আমাকে বাঁচাও। আমি পিছন ফিরে তাকাতেই জয়ন্তর জন্য আমার বুক ফেটে কান্না এলো। নাগদেবীর অপমানকে খণ্ডন করতে কোথা থেকে যেন অসংখ্য কালো, হলুদ, সবুজ, মেটে নীল রঙের রাশি রাশি সাপ এসে জয়ন্তর শরীরটা কিলবিলিয়ে চাপটে ধরেছে। ছাড়ো, 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 ইস ইস, ছাড়ো, ক্ষমা করে দিন নাগদেবী, ক্ষমা ক্ষমা। জয়ন্তকে দেখাই যাচ্ছে না। সাবধান শ্রীবাস, চারিদিকে শুধুই সাপ, দেখে পা ফেলো। মণিটা আমায় দাও, ওটা নাগদেবীর কাছে অর্পণ করব। তোমরা যদি পালাও তবে। সময় নষ্ট করো না শ্রীবাস, যা চাইছে তাই করো। নাও। হে নাগদেবী, অপরাধ নিও না, তোমার মনির লোভ আমাদের নেই, আমাদের মাফ কর। আমাদের চোখের সামনে একের পর এক বিষাক্ত সাপ সাপিনী তাদের বিষদন্ত দিয়ে জয়ন্তর সারা শরীর বিষে একেবারে নীল করে দিল। সিংহাসনে বসে নাগদেবী এই সব কিছু দেখছেন। মণিটা সঠিক জায়গায় রাখতে আবার একের পর এক সাপেরা নিজেদের মতো চলে যেতে থাকে। নাগদেবী নিজেও জয়ন্তর দিকে শেষবারের মতো ফোঁস করে গুহা থেকে বেরিয়ে যায়। জয়ন্তর সারা শরীর থেকে রক্ত বেরিয়ে আসে। ও মেঝেতে শুয়ে প্রাণপণে ছটফট করছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ওর মুখ দিয়ে গ্যাজা উঠে আসে। জয়ন্ত, উঠো জয়ন্ত, জয়ন্ত। এই সময়টা কান্নাকাটি করার নয় শ্রীবাস, তাড়াতাড়ি চলো, আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। সকলে একসাথে মরে গিয়ে কোনো লাভ নেই। যে মারা গিয়েছে সে নিজের দোষে এই পরিণতি ডেকে এনেছিল। হ্যাঁ, আমাদের এখনো আরো অনেক পথ হাঁটতে হবে। চলো। দৌড়াও শ্রীবাস, এসো, তুমিও পারবে। চলো। মাথার ওপর দিয়ে বাদুড় উড়ে যাচ্ছে। গুহা থেকে বেরিয়ে প্রাণপণে ছুটে চললাম। ছুটতে ছুটতে বেশ কয়েকবার পাথর ধসে পড়বার আওয়াজ পেয়েছি, কিন্তু সেটা মন্দিরের ভেতরের পাথর ধসে পড়েছে নাকি বাইরের অতটা খেয়াল নেই। এখন ভাবতেও অবাক লাগে। তবে সেই রাতে আমরা সত্যিই অসাধ্য সাধন করেছিলাম। এখানে আর রাস্তা নেই, আমরা একই রাস্তায় দুবার ভুল করে ঘুরপাক খাচ্ছি। এখানে সব রাস্তা শেষ। এরপর আমাদের তাহলে কোথাও একটা ভুল হচ্ছে। রাস্তা ঠিকই আছে, বইতে লেখা ছিল উত্তরের দিকে আরেকটা রাস্তা আছে। আমাদের ঠিক করে রাস্তা নির্ণয় করতে হবে শ্রীবাস, এভাবে ছুটে লাভ নেই, শুধুমাত্র এনার্জি নষ্ট হচ্ছে। থামো শ্রীবাস, থামো। তবে কি এত দূর এসেও আমরা হেরে গেলাম? এছাড়া তো আর কোনো উপায় নেই। বুঝতে পারছি না, দাঁড়াও, আমার কাছে ব্যাগে কিছু আছে কিনা দেখছি। পেলে? হ্যাঁ পেয়েছি, এই তো ক্যাম্পাস, স্যার দিয়েছিলেন। এই তো একেবারে ঠিক চলছে, ওইদিকে যেতে হবে। প্রবাল, সামনেই তো সুড়ঙ্গ। হাত ধরো। এখান দিয়ে আমাদের বেশ কিছুটা এগোতেই হবে। অন্ধকারে আর বাইরে দিয়ে বেরোনো যাবে না, পাথর গড়িয়ে পড়লেও দেখতে পাবো না। এখানে এত অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। নিচটা ভেজা, তাই না? হ্যাঁ। ভালো করে দেওয়ালে কান পাতো, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, জলের শব্দ, ওটা ওদিক থেকে আসছে। চলো যাই, বাইরে বেরোবার রাস্তা পেলেও পেতে পারি। কিছু দূর গিয়ে আলো দেখতে পেলাম, সাথে ভেজা মাটিতে কোনো বন্য বিশাল জন্তুর পায়ের ছাপ। নিচে দেখো, এটা ভাল্লুক জাতীয় কোনো পশুর পায়ের ছাপ। এখন এখানে কিছু নেই, থাকলেও বাইরে বেরিয়েছে। ওদের ঘ্রাণ শক্তি প্রখর, থাকলে এতক্ষণে আমাদের শেষ করতে বেরিয়ে আসতো। তাই আপাতত মনে হয় ভয় নেই। চলো এগোতে থাকি।
এই দাঁড়াও, বাম দিকে একটা আবছা আলো দেখা যাচ্ছে, এই রাস্তায় এসো। সামনে দেখো। সামনে সুড়ঙ্গের দেওয়ালে অন্ধকার ধীরে ধীরে মুছে চলেছে। যাক, শান্তি, ভোরের আলোটা আমরা দেখতে পেলাম। আমরা পেরেছি স্যার, আমরা পেরেছি। বাইরে এসে দেখলাম ভোর নয়, রীতিমতো সকালের শেষ। দুপুর হলো বলে 3 বন্ধুর জয় পতাকা এখন আর নেই, অবশিষ্ট মাত্র 2 জন। পথহারা পথিকের মতন দেওয়াল হাতড়ে হাতড়ে একসময় আমরা দুজনেই সমতলে এসে দাঁড়িয়েছি। বিকেল হয়ে আসছে, সামনের এটুকু জল আমাদের পেরোতেই হবে। এখানে জনবসতি আছে বলেই মনে হচ্ছে। দূরে দেখো, একটা ছোট্ট ডিঙির মতন কিছু একটা রয়েছে, মনে হয় নৌকো। তা চালিয়ে কোনো মতে একটা দ্বীপে ওঠার চেষ্টা করতে হবে, কিন্তু আদৌ ওটা চলে কিনা দেখতে হবে। একদম ঠিক আছে, দুজনের ওজন নিতে পার। শ্রীবাস, ওদিকে দেখো, আর একটা বড় নৌকা যাচ্ছে। জামা খুলে নিশানা দেখাও, আমি হাল ধরছি। এই যে বাঁচান, হেল্প! মনে হচ্ছে এদিকেই আসছে। প্রবাল, কাজ হয়েছে। আসছে শ্রীবাস, আমরা বাঁচবো শ্রীবাস, ঠিক বাঁচবো। যেই ভদ্রলোক আমাদের দেখে বোট ঘুরিয়েছিলেন, তিনি আসলে ওই দ্বীপগুলি দেখাশোনা করার দায়িত্বে আছেন। দ্বীপের মানুষদের কিছু প্রয়োজন হলে বিকেলের দিকে 2-1 জন আদিবাসী এসে কি লাগবে সেটা ওই কর্তৃপক্ষকে বলে দিয়ে যান। আমাদের অবস্থা দেখে নানা প্রশ্ন করলে, তারপর পাসপোর্ট, ডকুমেন্ট, সার্টিফিকেট এসব দেখে বিশ্বাস করলেন আমরা কোনো কুমতলবে আসেন। তারপর উনি ওখানকার প্রশাসনের সাহায্য নিয়ে আমাদের নাম পরিচয় যাচাই করে অতি কষ্টে দীর্ঘ 5 দিনের চেষ্টায় আমাদের স্যারের সাথে যোগাযোগ করিয়ে দিলেন। তারপর ওখানে আরও কিছু স্ট্রাগলের পর অবশেষে নিজের দেশের মাটিতে ল্যান্ড করেছি। হয়তো আদিবাসীরা অনেক পরে নেশা কাটলে আমরা নিখোঁজ তা টের পেয়ে আমাদের ধরতে পিছনে ছুটে এসেছিল ঠিকই, তবে শেষ বেলায় আমাদের নাগাল পায়। শুনছিলেন লেখিকা মৌমিতা দের কলমে মণিকাল মৃত্যুর সন্ধান। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তার নোটিফিকেশন সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন।